বর্তমান নতুন বছর 26শে জানুয়ারি চলে গেল। এই 2026 সাল সামনে বিধানসভা ভোট, কি ভাবছেন, কি বলবেন? আসলে রাজনীতির ধ্যান ধারণা গতি প্রকৃতিটাই শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিম বাংলাতে পাল্টিয়ে গেছে। পেশি শক্তি এবং অর্থ শক্তি এই দুটোকে কাজে লাগিয়ে শাসন ক্ষমতায় আসছে একাধিক দল বা একটা বিশেষ দল। আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে ক্ষোভ এবং মানুষের মধ্যে যে জ্বালা, মানুষ যেভাবে সমস্যার মধ্যে দিন যাপন করছে, তাতে আগামী দিন রাজ্যের শাসক দলের অবস্থা খুব করুণ হতে চলেছে। একই সঙ্গে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপির প্রতি হিন্দু মানুষদের একটা যে বড় অংশের মানুষ ভোটারদের যে সমর্থন ছিল, গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বিজেপিতে ধস নামতে চলেছে। আমার বিশ্বাস মতে এবং আমার জ্ঞান মতে বা যেটুকু আমি পর্যবেক্ষণ আলাপ আলোচনা করে দেখছি, তাতে করে কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ এমনকি মিমের মতো দলগুলোর উত্থান হতে চলেছে। হুমায়ুন কবিরও যে দু একটা কেন্দ্রে ছাপ ফেলবে না সেটা বলা যায় না। তবে মোটের উপরে তৃণমূলের উপরে মানুষ বিরক্ত, বিশেষত মুসলিম সমাজের মানুষ এসআইআর, ওয়াকফ, ওবিসি ইত্যাদিকে নিয়ে প্রচন্ড হতাশ এবং ক্ষোভে ফুটছে। একই সঙ্গে আরো যদি বলতে হয় যে মানুষ তাহলে যাবে কোথায়, সে তৃণমূলই হোক আর বামফ্রন্টই হোক, বিশেষ করে সিপিএম, এরা কিন্তু রাজনৈতিক দলগুলোতে মুসলিমদের নেতৃত্বে আনে না। অর্থাৎ মুসলিম সমাজের হয়ে যারা কথা বলবে সেই সব মুখকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। অবশ্যই এটা এই ট্র্যাডিশন শুধু আজকে নয়, দেশ ভাগের পর আমরা দেখেছি, ইতিহাস থেকে জেনেছি, বিধানচন্দ্র রায় যে একটা রাজনৈতিক মেরুকরণের সূচনা করেছিলেন, সেটা কিন্তু 1972 থেকে 77 সাল পর্যন্ত ব্যতিক্রমী ঘটনা ছাড়া, অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা ছাড়া মুসলিম নেতৃত্বকে উঠে আসতে দিচ্ছে না, সেটা সিপিএম এবং তৃণমূল উভয় দলই। এই মুহূর্তে আমরা দেখছি গোটা ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ জুড়ে মেরুকরণের একটা রাজনীতি, মানে হিন্দু মুসলিম বিভেদ রাজনীতি, সেটা কি বলবো? মানুষ গোটা ভারতবর্ষ বেকারত্বের সমস্যায় ভুগছে, অর্থনৈতিক সমস্যায় ভুগছে, কাজ নেই, দ্রব্য মূল্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, কৃষকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, ফসলের ন্যায্য দাম নেই, প্রতিনিয়ত সারের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, স্বভাবতই মানুষ ভালো নেই। অতএব শাসন ক্ষমতায় টিকে থাকতে হলে এই মুহূর্তে বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং মেরুকরণ ছাড়া কোনো পথ নাই। তবে সবেরই একটা শেষ আছে, আসার কথা যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলিত সব সম্প্রদায়ের মধ্য থেকেই একটা নতুন জাগরণ সৃষ্টি হচ্ছে। আমার বিশ্বাস অচিরেই এই সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এমনকি পশ্চিম বাংলা থেকে তৃণমূল সরকারকেও আমার বিশ্বাস, মানুষের যদি ভোট ঠিক মতো প্রয়োগ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে এবং তৃতীয় কোনো শক্তি বিজেপি এবং তৃণমূল ছাড়াই অন্য কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আসলেও আসতে পারে। এখন বলতে বোঝায় যে আপনার নদী ভ্রমণ, আপনার প্রথমত উঠেছে যে জোট রাজনীতির প্রশ্ন, এখানে আইএসএর কথা বলেছি। বামফ্রন্ট বলতে তো অ্যাকচুয়ালি সিপিএম কে বোঝায়, সিপিআই, ফরওয়ার্ড ব্লক বা আরএসপি, এদের সংগঠন থাকলেও বামফ্রন্ট সরকারের আমলে এদেরকে ধীরে ধীরে শেষ করে দেওয়া হয়েছিল আছে। তবে সে এই একই সঙ্গে উঠে আসছে আসাউদ্দিন ওয়াইসির মিম, একই সঙ্গে উঠে আসছে আইএসএফ নওশাদ সিদ্দিকীর, একই সঙ্গে উঠে আসছে হুমায়ুন কবিরের যে ইউপি যে পার্টি,
জানি না হুমায়ুন কবির কতটা দাগ কাটতে পারবে, কিন্তু একটা তো তৃণমূলের ধস এবং বিজেপিতে ধস নামছে। আমরা কি বাংলা রাজনীতিতে জোট রাজনীতি দেখতে পাবো? খুব আশা আছে, যদি না যারা ক্ষমতায় আছে, বিশেষ করে শুভঙ্কর সরকার এবং মোহাম্মদ সেলিম, এদের পুরো মানে মতিভ্রম না হয়। মানুষ চাইছে যে একটা জোট সরকার পশ্চিমবাংলায় নতুন করে ক্ষমতায় ফিরে আসুক। আমার শেষ প্রশ্ন, বাংলা রাজনীতিতে অধীর চৌধুরী একটা খুব প্রাসঙ্গিক ব্যক্তি, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বাংলায় কংগ্রেস স্বাধীনতার পর শূন্য হলো। এগুলি অধীর চৌধুরী কংগ্রেসকে শেষ করতে দায়ী। অধীর চৌধুরী একজন ডাকাবুকো নেতা, জনপ্রিয় নেতা, এটা অস্বীকার করা যায় না, কিন্তু তার রাজনৈতিক যে আচার আচরণ, সেটা আমি সম্পূর্ণ সবকিছু সমর্থন করতে পারি না। তার ভালো দিক আছে, মন্দ দিকটাও কম নাই। এক, 2 নম্বর হলো তার বাচনভঙ্গি, মানুষকে উপেক্ষা করা, এবং আমি যতটুকু জানি দলীয় কর্মীদের সঙ্গে তার দুর্ব্যবহার তার পতনের অন্যতম কারণ। তবে অধীর চৌধুরীর রাজনৈতিক প্রাজ্ঞতা অস্বীকার করা যায় না। মুর্শিদাবাদে ভাঙন বলতে যেটা আমরা বলতে চাইছিলাম যে নদী ভাঙন, এগুলো কোথাও কি স্থায়ী নদী সংস্কার ঘাটতি আছে? জেলায় তো সমস্ত রাজনৈতিক দল আসছেন, কেন্দ্র বা রাজ্য বা আপনার সামগ্রিক রাজনৈতিক দল প্রভাব খাটাতে চাইছে। আসলে যে মুর্শিদাবাদের যে সমস্যা নদী ভাঙন, স্থায়ী সমস্যার সমাধানের পথে কি যাচ্ছে, না এই সুটা সব বন্ধ হয়ে যাবে? আসলে নদী ভাঙন তো বিশ্বের সর্বোচ্চই ঘটে। গঙ্গা এবং পদ্মার ভাঙনটা জাতীয় ভাঙনের মর্যাদা পেয়েছে। আমার মনে হয় না কোনো সরকার, বিগত ইউপিএ সরকার বা এনডিএ সরকার, এরা কেউই, এমনকি রাজ্য সরকার, যারা মুর্শিদাবাদের ভাঙন মোকাবিলায় আন্তরিক। কারণ বারবার দাবি উঠেছে যে শুখা মরশুমে নদীটাকে বাঁধো। নদীতে তখনই বাঁধা হয় যখন বর্ষার নদী ডুবে যায়, যখন ব্যাপক হারে ভাঙন হয়, তখন মোটা টাকা বরাদ্দ হয় এবং অভিযোগ ওঠে হরিণ লুট হয়। অথচ প্রয়াত কমিউনিস্ট নেতা মোজাফফর হোসেন বারবার একটা বলেছিলেন, এক ধরনের নদীর তীরবর্তী এলাকায় এক ধরনের বাঁশের ঝাড় এবং এক ধরনের ঘাস যদি পরিচর্যা করা যায়, লাগানো যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাহলে কিন্তু খুব সহজেই ভাঙন মোকাবিলা করা যায়। কিন্তু সেই ভাঙনটা নেই। আমার আর কি প্রশ্ন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বর্তমান যে সংবাদ জগতের যে খবর পরিবেশন, এক কথা গদি মিডিয়া আজকে সমাজে ব্যাপকভাবে প্রভাব ফেলছে, এটা কিছু করে দেখছেন আপনি? আসলে বিজেপি আসার পরে সংবাদপত্রের ভূমিকাটাই পাল্টে গেছে। টাকা দিয়ে বল প্রয়োগ করে বেশিরভাগ সংবাদপত্রগুলোকে দখল করে নেওয়া হয়েছে। যারা এখনও বলিষ্ঠ লেখনী লেখে বা সংবাদ প্রকাশ করে, তাদের উপরে হেনস্থা বা অত্যাচার কম করা হয় না। তবে আমি বিশ্বাস করি এখনও বহু সাংবাদিক আছে, ছোট ছোট সংবাদপত্র আছে। আমাদের পূবের কলমের কথাই আমি বলছি, যে পত্রিকাটা এখনও সাহস করে মানুষের আবেগের কথা লেখে, মানুষের চাহিদার কথা লেখে, মানুষের সমস্যার কথা লেখে, এবং একই সাথে মুসলিমদের যে দুর্দশা, সে দুর্দশার কথা এবং প্রতিকার কীভাবে করা যায় তার একটা নির্দেশনা দিয়ে থাকে। অতএব গদি মিডিয়া যেমন আছে, তেমন কিছু কিছু মিডিয়া এখনও কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আর একটা খুব ভালো দিক হয়েছে, খারাপ এবং ভালো দিক, ইউটিউব ছোটো ছোটো চ্যানেলগুলো, সোশ্যাল মিডিয়া, আমাদের ছোটো ছোটো সাংবাদিকরা উঠে আসছে, শখের সাংবাদিকরা উঠে আসছে, যেগুলো গদি মিডিয়াতে জায়গা পায় না, তারা কিন্তু খুব ভালোভাবে সেটা পরিবেশন করে, তুলে ধরে। কিন্তু এই সুযোগটাকে আবার লাগাচ্ছে কিছু কায়েমি স্বার্থের লোকেরা, যারা সংবাদপত্রের সংবাদ কী জিনিস সেটা বোঝে না, তারা মিসইউজ করছে। তবু বলবো যে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না বর্তমান পৃথিবীতে।